গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। এখন আমরা ক্লাস 4 এ বাংলা ক্লাস করব। তো আগের দিন ক্লাসে আমি তোমাদের বাঘা যতীন যে গল্পটা আছে তোমাদের সিলেবাসে, সেই গল্পটা অর্ধেকটা অংশ পড়িয়ে দিয়েছিলাম এবং বুঝিয়ে দিয়েছিলাম। আর কি করেছিলাম, হোয়াটসঅ্যাপে কিছু অর্থ দিয়েছিলাম, বলেছিলাম সেই অর্থগুলো তোমরা বাড়িতে খুব ভালো করে পড়বে এবং যেটুকু অংশ পড়িয়েছিলাম সেইটুকু অংশ রিডিং করতে বলেছিলাম, তাই না? তোমরা নিশ্চয়ই সকলে করেছ। বাঘা যতীন গল্পটি লিখেছেন পিচ্ছিন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাঘা যতীন গল্পটি অ্যাকচুয়ালি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের শৈশব কিশোরের গল্প। শৈশবে নানান আশ্চর্য ঘটনা এই গল্পে রয়েছে। এই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বাঘা যতীন নামে আমরা চিনি। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, তাই না? এবার পিচ্ছিন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন তার নাতি। তিনি তার শৈশব সম্বন্ধে মানে যতীন্দ্রনাথের শৈশব সম্বন্ধে এই গল্পটি লিখেছেন। তো আগের দিনে আমরা যেটুকু অংশ পড়েছি সেটুকু অংশ খুব ছোট্ট করে একবার তোমাদের বলে দিই। কি পড়েছিলাম না, জ্যোতি খুব এই যে বাঘা যতীন, তার ডাক নামটি ছিল জ্যোতি। এই জ্যোতি ছিল খুব দস্যি ছেলে। সে তার মার সঙ্গে গোড়লের মধ্যে স্নান করতে যেত। মা তাকে কি করতো, শাড়ির এক মাথা তার কোমরে বেঁধে আরেক মাথা হাতে ধরে তাকে জোয়ারের জলে ফেলে দিত। তাকে সেই জলে ফেলে সে শেখাতো কিভাবে বিপদকে তুচ্ছ করা যায়। আর কি রাতের বেলা দিদি বিনোদ বালার সঙ্গে শান্ত জ্যোতি, তখন সত্যি খুব শান্ত জ্যোতি তার মায়ের কোল জুড়ে শুয়ে নানান গল্প শুনতো। কি গল্প না, রামায়ণ মহাভারতের গল্প, পুরাণের গল্প, প্রতাপাদিত্য, শিবাজির গল্প, যে সমস্ত বীরত্বের কাহিনী, পুরাণ কাহিনী এবং ভক্তিমূলক কাহিনী, যেমন প্রহ্লাদের গল্প, চৈতন্যদেবের গল্প, নানক, কবিরের কথা, এই সমস্ত কথা শুনতো। এছাড়াও শুনতো ইংরেজদের কথা, আমাদের দেশে ইংরেজরা কিভাবে অত্যাচার করছে আমাদের দেশবাসীর ওপর, সেই কথাও সে শুনতো। তা শুনে তার খুব রাগ হতো। সে বলতো বড় হয়ে সে সবার দুঃখ ঘুচিয়ে দেবে। আর যদি থাকতো তার মামা বাড়িতে, তার চাটুর্যে বাড়িতে, সেখানে তার মামা অনাথ, তার ছিল প্রিয় সাকরেত। মামা অনাথের প্রিয় সাকরেতকে ছিল জ্যোতি। সে তার কাছে সেখানে সে কুস্তি শিখতো, মামার কাছে ঘোড়া চালানো শিখতো, সাঁতার শিখতো, দৌড়ঝাঁপ শিখতো, এই সমস্ত কিছু সে শিখতো। এছাড়াও কি ছিল, তার খুব ঘোড়ায় চড়ার শখ ছিল। সে ঘোড়া চড়তে খুব ভালোবাসত। এবং বড় মামা বসন্ত কুমার ফেরাজ খাঁকে চাটুর্যে বাড়ি পাহারাদার করলেন, যে কিনা তরোয়াল খেলা, লাঠি খেলা, ছোড়া খেলা, বন্দুক চালানো জানতো। এসব বিষয়ে জ্যোতিদেরকে মানে সেই চাটুর্যে বাড়ির ছেলেদের সে শিক্ষা দিত। এরপর আস্তে আস্তে তার গ্রামের শিক্ষা ফুরিয়ে এলো। আর সেই ফেরাজ খাঁর কাছে কিন্তু জ্যোতি শিখেছিল কিভাবে ফেরাজ খাঁর দেশে মানে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে কিভাবে তারা ইংরেজদের শাসন মেনে নেয়নি। তারা মরতে রাজি আছে, মারতে রাজি আছে, কিন্তু পরাধীন হতে রাজি ছিল না। এই সমস্ত গল্প সে শুনেছিল। আর শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা গল্পের প্রেরণা ছিলেন এই চাটুর্যে বাড়ির ফেরাজ খাঁ। তাহলে এরপর আস্তে আস্তে কি হলো, জ্যোতি গ্রামের পড়াশোনা শেষ হলো। তার বড় মা বসন্ত কুমার তাকে কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে ভর্তি করলেন। কৃষ্ণনগরে ওকালতি করতেন তার বড় মামা। আর জ্যোতি দুষ্টুমিতেও খুব দক্ষ ছিল, কিন্তু সে কোনো সময় শয়তানি দুষ্টুমি করতো না। সে কিন্তু কোনো খারাপ কাজ করতো না। সে যেমন ছোটবেলায় সবাই দুষ্টুমি করে সেরকমই দুষ্টুমি করতো, কিন্তু কোনো খারাপ কাজ সে কিন্তু করতো না। আর সবার পান্ডা হয়ে উঠেছিল, মানে তার সমস্ত সহপাঠীদের মধ্যে সে প্রধান হয়ে উঠেছিল, সবার পান্ডা হয়ে উঠেছিল খুব অল্প কিছু দিনের মধ্যে। এইভাবে একদিন কি হলো না, স্কুলে একটা কাঁঠাল গাছে কাঁঠাল পেকেছে। তো কাঁঠাল পাকলে কাঁঠালের গন্ধ বেরোয়, সেই গন্ধে সবার মন মেতে উঠেছে। সবাই চাইছে সেই কাঁঠাল ভেঙে খেতে, কারো সাহস হচ্ছে না। তো জ্যোতি কি করলো, জ্যোতি একদিন কানে কানে সমস্ত সহপাঠীদের বললো, এই আর স্কুল ভাঙলেই চলে যাস না, মজা করা যাবে সকলে মিলে। কথা সে চুপি চুপি সবার কানে কানে বলে দিল। আমরা এইটুকু পড়েছিলাম, তারপর থেকে পড়ছি। দেখো, স্কুল ভাঙলো মানে স্কুল ছুটি হলো। বন্ধুদের 2-3 জনকে নিয়ে বেশ কয়েকটা পাকা পাকা কাঁঠাল পেড়ে মহা ফুর্তিতে ভোজ বসিয়ে দিল জ্যোতি। কি হলো, স্কুল যখন ছুটি হয়ে গেল, 2-1 বন্ধুকে নিয়ে পাকা পাকা দেখে 2-3টে কাঁঠাল পেড়ে জ্যোতি কি করলো, ভোজ বসিয়ে দিল, মানে খাওয়া দাওয়া বসিয়ে দিল।
সবাই মিলে কাঁঠাল পেরেছে, এবার সবাই মিলে সেই কাঁঠাল খেতে শুরু করে দিল। পরদিন হেডমাস্টারের কাছে নালিশ গেল। পরদিন কি হলো, হেডমাস্টারের কাছে খবর পৌঁছলো যে তারা কাঁঠাল ভেঙে খেয়েছে যদিনা। কে কাঁঠাল চুরি করেছে? ক্লাসে গিয়ে তিনি জানতে চাইলেন। হেডমাস্টার ক্লাসে গিয়ে জানতে চাইলেন কে কাঁঠাল চুরি করেছে। সবাই অপরাধ স্বীকার করতে নারাজ, কেউ স্বীকার করলো না, স্বীকার করতে নারাজ, কেউ অপরাধ স্বীকার করতে রাজি হলো না, নারাজ মানে রাজি না হলো, স্বীকার করতে রাজি হলো না। তাই দেখে জ্যোতি কবুল করলো, অর্থাৎ জ্যোতি স্বীকার করলো যে সে একাই কাঁঠাল পেরেছে এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছে। কেউ যখন বলতে চাইছে না তখন জ্যোতি নিজেই বলে উঠলো আমি একা কাঁঠাল পেয়েছি এবং আমার সমস্ত বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছি। কিন্তু যেহেতু এগুলো তাদেরই স্কুলের গাছের ফল, সেজন্য ওগুলো পেরে খাওয়াকে চুরি বলে সে মানতে পারে না। জ্যোতি কি যুক্তি দেখালো? সে বলল এগুলো তো আমাদের স্কুলের গাছের ফল, তাহলে আমাদেরই গাছের ফল, তাহলে এগুলোকে পেরে খাওয়াকে চুরি বলে না। অন্যের গাছের ফল খেলে চুরি হয়, আমরা নিজেদের গাছের ফল খেয়েছি, সুতরাং এগুলো কোনো চুরি নয়। যদি সত্য কথা বলবার সাহস আর যুক্তির ধরন দেখে হেডমাস্টার হাসি চেপে ধমক দিলেন, এমন আর করো না। এবার যদি সত্য কথা বলার সাহস আর সে যে যুক্তি দেখিয়েছে, সেই যুক্তির ধরন দেখে হেডমাস্টারের হাসি পেয়ে গেল, ভালো লাগলো তার। সে হাসি চেপে যখন বললো এমন কাজ আর করো না, সবাই রেহাই পেল, সবাই মুক্তি পেল। উপরন্তু পরের বছর গাছের কাঁঠাল পাকতেই নিজে থেকে হেডমাস্টার মশাই মালি দিয়ে ভালো ভালো কাঁঠাল পাড়িয়ে ছেলেদের পিকনিক লাগিয়ে দিলেন। উপরন্তু কি হলো, পরের বছর যখন কাঁঠাল পাকলো তখন তাদের সেই কাঁঠাল নিজেদের পেরে খেতে হলো না, হেডমাস্টার মালি দিয়ে ভালো ভালো কাঁঠাল পেরে ছেলেদেরকে সবাইকে একসাথে খাওয়ার পিকনিক, সবাই একসাথে খাওয়াতে পিকনিক বলে, সবাইকে একসাথে খেতে দিলেন। 1893 সালে ঘটল এক ঘটনা। জ্যোতির বয়স তখন 14। 1893 সাল, তখন জ্যোতির বয়স 14 বছর। এক ঘটনা ঘটল। কৃষ্ণনগরের বাজারে সে গিয়েছে কাগজ পেন্সিল কিনতে। নদিয়া ট্রেডিং কোম্পানির এক দোকানে সে দাম মিটিয়ে দিচ্ছে, এমন সময় তার কানে এলো এক দারুণ হই হল্লা। সেই সময় সে কৃষ্ণনগরে পড়াশোনা করতো, সে কৃষ্ণনগরে একটা নদিয়া ট্রেডিং কোম্পানির এক দোকানে কাগজ পেন্সিল কিনতে গেছে। সেখানে গিয়ে ছাদ থেকে না হয়ে গেছে, দাম মিটিয়ে দিচ্ছে, এমন সময় তার কানে গেল হই হল্লা, মানে তার চেঁচামেচি কানে গেল। দোকান থেকে জ্যোতির চোখ পড়লো পথচারী সবাই ছুটে পালাচ্ছে, একটা পাগলা ঘোড়া বেরিয়েছে রাস্তায়। দোকান থেকে জ্যোতি দেখলো পথচারী, যারা পথ দিয়ে হেঁটে যাচ্ছিল সেই সমস্ত পথচারীরা ছুটে পালাচ্ছে। কেন না, রাস্তায় একটা পাগলা ঘোড়া বেরিয়েছে। অদূরে ভেবাটেকা খেয়ে মাঝ পথে দাঁড়িয়ে কাঁদছে এক শিশু। জ্যোতি মনস্থির করে ফেললো, অদূরে মানে খুব বেশি দূরে নয়, ভেবাচাকা খেয়ে গেছে, মানে খুবই ভয় পেয়ে গেছে। লোকজনের ছোটাছুটি, পাগলা ঘোড়া এই সমস্ত দেখে একটা বাচ্চা শিশু খুব ভয় পেয়ে গেছে। সে ভেবাচাকা খেয়ে পথের মাঝখানে দাঁড়িয়ে কাঁদছে, সে আর পথের থেকে দূরে সরে যেতে পারছে না, সেখানেই দাঁড়িয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। যদি মনস্থির করলো, যদি মনে মনে ঠিক করে ফেললো, এক লাফে রাস্তায় নেমে শিশুটি আর ঘোড়ার মাঝামাঝি যেতে না যেতেই ঘোড়া এসে পড়লো প্রায় তার ঘাড়ের কাছে। এক লাফে রাস্তায় নেমে গেল, শিশুটি আর ঘোড়ার মাঝামাঝি জ্যোতি যাওয়ার আগেই ঘোড়া শিশুটির ঘাড়ের কাছে এসে পড়ল। তীর বেগে ঝাঁপিয়ে পড়ে জ্যোতি চেপে ধরলো ঘোড়ার কেশর। তীর বেগে মানে ধনুক থেকে তীর যতটা বেগে যায় ঠিক অতটা বেগে ঝাঁপিয়ে পড়ে জ্যোতি কি করলো, ঘোড়ার কেশর মানে ঘাড়ের কাছে ঘোড়ার যে চুল থাকে সে কেশর চেপে ধরলো। আচমকা বাধা পেয়ে শীষ পা হয়ে ঘোড়াটা জ্যোতিকে ফেলে দিতে চেষ্টা করলো কয়েকটা ঝটকা দিয়ে। আচমকা ঘোড়াটা বাধা পেল, সে পাগলা হয়েছিল, ঘোড়া শীষ পা দিল, মানে তার ঘোড়ার যে সামনের দুটো পা থাকে সেই সামনের দুটো পা উপর দিকে তুলে দিল, ঠিক যেরকম সাপ ফোনা তোলে ওরকম সামনের দুটো পা উপর দিকে তুলে দিল, মানে শীষ পা হয়ে সেই সামনের দুটো পা এরকম উপর দিকে তুলে দিয়ে সে জ্যোতিকে ফেলে দিতে চেষ্টা করলো। কেন, জ্যোতি তো তার ঘাড়ে উঠে তার কেশরটা চেপে ধরেছিল, তা সে কি করলো, পা দুটো উপর দিকে তুলে উঁচু হয়ে গেল, দিয়ে জ্যোতিকে ফেলে দিতে চেষ্টা করলো কয়েকটা ঝটকা দিয়ে। জ্যোতি ততক্ষণে উঠে বসেছে ঘোড়ার পিঠে, উঠে বসে পড়েছে। অত্যন্ত শান্ত ভঙ্গিতে ঘোড়ার পিঠে, গলায়, দাবনায় ছোট ছোট চাপড় মেরে হাত বুলিয়ে দিতে লাগলো সে। অত্যন্ত শান্ত ভঙ্গিতে ঘোড়ার পিঠে, গলায়, দাবনায় সমস্ত জায়গায় ছোট্ট ছোট্ট মানে খুবই শান্ত হবে, ধরো মারা যেমন আদর করেন আমাদের পিঠে মানে তালি দিয়ে দিয়ে চাপড় দিয়ে দিয়ে, সেরকম জোরে চাপড় দিয়ে না, খুবই শান্ত হবে। যেমন ধরো আমাদের মা বাবারা আমাদের পিঠে আদর করে, হাত দিয়ে
এরকম ভাবে শান্ত ভঙ্গিতে ঘোড়ার সারা গায়ে, গলায়, ডাকনায় সব জায়গায় হাত বুলিয়ে দিতে লাগলো। মন্ত্রমুগ্ধের মতো থমকে দাঁড়িয়ে ঘোড়াটা উপভোগ করতে লাগলো জ্যোতির আদর। মন্ত্রমুগ্ধের মতো এতটাই খুব তাড়াতাড়ি ঘোড়াটা শান্ত হয়ে গেল, যেন ওই চাকর ঘোড়ার পিঠে লাগার সাথে সাথে যেমন মন্ত্র বললে সবাই আমরা মুগ্ধ হয়ে শুনতে থাকি, মন্ত্রের পিছনে মুগ্ধ হয়ে যাই আমরা, সেরকমই ঘোড়াটা জ্যোতির আদর খেতে লাগলো। শান্ত হয়ে সে আদর উপভোগ করতে থাকলো। থেকে থেকে কাঁপুনি জাগলো তার সারা গায়ে। সে আদর পেয়ে তার সারা গায়ে যেন কাঁপুনি জেগে উঠল। এমন সময় ঘোড়ার সহিস বেরিয়ে এলো ভিড় ঠেলে। ঘোড়ার সহিস মানে যে কিনা ঘোড়াকে দেখাশোনা করে বা ঘোড়াটাকে চালায়, এই সহিস বেরিয়ে এলো ভিড় ঠেলে। স্থানীয় উকিল বারাণসী রায়ের আস্তাবল থেকে ঘোড়াটা পালিয়ে এসেছে। সহিসের হাত থেকে লাগাম নিয়ে ঘোড়ার গলায় পরিয়ে দিয়ে জ্যোতি যেই নেমে এলো, ধন্য ধন্য করলো চারিদিকে। কি হলো না, সেখানকার স্থানীয় উকিল বারাণসী রায় নামে একজন সেখানকার স্থানীয় উকিল, তার আস্তাবল থেকে ঘোড়াটা পালিয়ে এসেছিল। এবার সহিসের হাত থেকে লাগামটা নিয়ে জ্যোতি ঘোড়ার গলায় পরিয়ে দিল এবং তারপর সেখান থেকে সে নেমে গেল ঘোড়ার পিঠ থেকে। তখনই চারিদিকে সবাই ধন্য ধন্য বলে উঠল। কিছুই হয়নি, এমন ভাবে জ্যোতি চলে গেল তার নিজের পথে। কিছুই হয়নি এবং একটা ভাব করে জ্যোতি তার নিজের পথে চলে গেল। সেটি এত বড় একটা কাজ করলো, একটা ছোট্ট শিশুকে বাঁচালো, একটা পাগলা ঘোড়াকে শান্ত করে দিল। সে এমন সবাই তাকে ধন্য ধন্য বললো, কিন্তু সে সেরকম কিছু মনেই করলো না। সে ভাবলো সে কিছুই করেনি, এটা একটা সাধারণ কাজ, সবাই করতে পারে, এমন একটা ভাব করে সে নিজের পথে চলে গেল। দেখো, যখন আমাদের মধ্যে কোনো অহংকার না নিয়ে আমরা কোনো কাজ করি, তখনই কিন্তু আমরা এই ভাবটা দেখাই। আমাদের মধ্যে যদি অহংকার থাকে যে আমি এই কাজটা খুব বড় একটা কাজ করেছি, তখন আমি সে অহংকার করবো। কিন্তু আমাদের কাছে অহংকারটা করা কখনোই উচিত নয়। সবসময় উচিত কাজটা আমার উচিত ছিল করা, তাই আমি করেছি, কিন্তু অহংকার দেখানো মোটেও ভালো নয়। তারপরে দেখো, সারা দেশে সেদিন ছড়িয়ে পড়লো কৃষ্ণনগরের এই কাহিনী। মহাগর্বে বড়মা বসন্ত কুমার লোক পাঠিয়ে খবর দিলেন শরৎ শশীকে। সারা দেশে এই যে জ্যোতির বীরত্বের কাহিনী ছড়িয়ে পড়লো। বড়মা খুব গর্ব হলো, কেন সে তার জ্যোতিকে তার ভাগ্নে হয়। তাই বড়মা মহাগর্বে লোক পাঠিয়ে শরৎ শশীর কাছে খবর দিলেন। উৎসবে পার্বণে বড়মার সঙ্গে জ্যোতিও গ্রামে ফেরে। যে কোনো উৎসব অনুষ্ঠান, পুজো পার্বণ সমস্ত কিছুতে বড়মা ঘরে আসে, কৃষ্ণনগরে কাজ করে, সে তার বাড়িতে আসে, চাটুর্যের বাড়িতে জ্যোতিও আসে। পড়াশোনার নির্দোষ দুষ্টুমি ছাড়াও তার একটা নেশা ছিল। পড়াশোনা করা নির্দোষ দুষ্টুমি, মানে যেগুলো কোনো দোষ হয় না, জাস্ট ছোটবেলার দুষ্টুমি, সেরকম দুষ্টুমি করা ছাড়াও জ্যোতির আরো একটা নেশা ছিল। কি? লালন ফকিরের শিষ্য অন্ধ বাউল পাটু ফকিরের আখড়ায় গিয়ে তন্ময় হয়ে সে শোনে বাউলের গান। সে কি শোনে? লালন ফকিরের শিষ্য অন্ধ বাউল পাটু ফকিরের আখড়ায় গিয়ে সে শুনে হলো বাউল গান, তন্ময় হয়ে মানে মন দিয়ে সে বাউল গান শুনে। জ্যোতির আরো দুটো নেশার মধ্যে ছিল ফুটবল খেলা আর যাত্রা কিংবা শখের থিয়েটারে অভিনয় করা। জ্যোতির আরো দুটো নেশা ছিল, কি? ফুটবল খেলা বা যাত্রা কিংবা শখের থিয়েটারে অভিনয় করা। সে ফুটবল খেলতে ভালোবাসত, যাত্রা করতে ভালোবাসত এবং শখের থিয়েটারে অভিনয় করতেও সে ভালোবাসত। বাড়িতে পালা পার্বণে সবাই মিলে প্রায় নাটক করে। জ্যোতি, তার ছোট মামা ললিত, বন্ধু ভবভূষণ মিত্র, কুঞ্জলাল সাহা, আরো অনেকে তাদের বাড়িতে জ্যোতিদের বাড়িতে যে কোনো পালা পার্বণ, যে কোনো উৎসব অনুষ্ঠানে তারা সকলে মিলে নাটক করে। তার সঙ্গী কে কে? না, তার ছোট মামা ললিত, তার বন্ধু ভবভূষণ মিত্র, কুঞ্জলাল সাহা ছাড়াও আরো অনেকে। জ্যোতির সবচেয়ে প্রিয় ভূমিকা ছিল ভক্ত হনুমান। জ্যোতির সবচেয়ে বড় মানে প্রিয় ভূমিকা ছিল ভক্ত হনুমান, মানে হনুমান সাজা, রাম ভক্ত হনুমান সাজা। আগেই বলেছি সে রামায়ণ মহাভারত শুনতো তার মায়ের কাছে, শুনলাম এই গল্পগুলো তার খুব কাছে, খুব ভালোবাসা। লক্ষণ, রাজা হরিশ্চন্দ্র, বীর প্রতাপাদিত্য, এই সমস্ত ছিল তার প্রিয় ভূমিকা। বহুবার তাকে দেখা গিয়েছে বড় মামার পাগড়ি চুরি করে বানিয়েছে হনুমানের লেজ। যখন হনুমানের লেজ বানানোর জন্য কিছু পেত না, তখন কি করতো? যদি দুষ্টুমি করে বড় মামার মাথার যে পাগড়ি, সেই পাগড়ি চুরি করে নিয়ে হনুমানের জন্য লেজ বানাতো। দুর্গোৎসবের 4 দিন মামা বাড়িতে নিত্য রাধা হতো। আজকের হিসেবে প্রায়
প্রায় 400 কিলোগ্রাম ওজনের চালের ভাত। তাহলে দুর্গাপূজার 4-5 দিন প্রত্যেক দিন তার মামা বাড়িতে অর্থাৎ চাটুর্যে বাড়িতে কেমন রান্না বান্না হতো আজকে হিসেব করতে গেলে প্রতিদিন প্রায় 400 কিলোগ্রাম চালের ভাত রান্না করা হতো। এই ভাত রাঁধতেও জ্যোতি ও তার সাঙ্গপাঙ্গের উৎসাহ অপরিসীম। জ্যোতি ও তার সাঙ্গপাঙ্গ, তার বন্ধুরা, তার মামা যাদের সঙ্গে সবসময় থাকতো, তাদের বিশাল উৎসাহ ছিল, বিশাল আনন্দ ছিল এই ভাত রান্না করা নিয়ে। প্রসাদ পেতে আহুত রবাহুত কম লোকের সমাগম হতো না চাটুর্যে বাড়িতে। দুর্গাপুজোয় প্রসাদ পেতে আহুত রবাহুত, আহুত মানে নিমন্ত্রিত, যাদের নিমন্ত্রিত করা হয়েছে, রবাহুত মানে যারা কিনা ভোজের খবর পেয়ে এসেছে। ধরো নিমন্ত্রিত বড় বড় লোকদের নিমন্ত্রণ করা হতো। গ্রামের যে সমস্ত লোকেরা থাকতো তারা কি ওই বাড়িতে ভোজ হচ্ছে শুনে ওই বাড়িতে খেতে চলে যেত, তাদের বলা হতো রবাহুত। যাদের নিমন্ত্রিত করে আনা হয়েছে তারা হলো আহুত। আহুত রবাহুত প্রচুর লোক জ্যোতির মামা বাড়িতে পুজোর সময় প্রসাদ পেতে আসতো। ভদ্রলোকদের জন্য রেওয়াজ ছিল সাদা ভাত, আর অন্যান্য প্রজাদের জন্য ঘরে লাল চালের ভাত পরিবেশনে। তো তখনকার দিনে কি রেওয়াজ ছিল, ভদ্রলোকেরা মানে যাদের বড় বড় যারা আর কি উচ্চপদস্থ নিমন্ত্রণ করে যাদের আনা হতো তাদের জন্য সাদা ভাত রান্না করা হতো। আর যারা কিনা গ্রামের প্রজা, তাদের জন্য ঘরের চাল, তাদের নিজেদের জমির যে লাল চাল, সেই লাল চালের ভাত পরিবেশন করা হতো। এই রেওয়াজটাই তখন ছিল। একদিন এক জেলে প্রজা কিন্তু করে একটু সাদা ভাত চেখে দেখতে চাইল। শুনে জ্যোতির বড় মায়া হলো। একদিন এক জেলে প্রজা, তারা তো সাদা ভাত খেতে পারতো না, সেই সাদা ভাত দেখে এক জেলে প্রজা কিন্তু খুব ইতস্তত বোধ করে একটু বললো, আমাকে একটু সাদা ভাত দিলে আমি একটুখানি চেখে দেখবো, খেয়ে দেখবো কেমন স্বাদ। এই কথা শুনে জ্যোতির খুব মায়া হলো। ছোট মামার সঙ্গে গিয়ে সে বসন্ত কুমারকে ধরলো। পরদিন থেকে সবার জন্যই এলো সাদা ভাত। এই কথা শুনে জ্যোতির খুব মায়া হলো। সে বুঝলো যে তারা তো কোনোদিন সাদা ভাত খেতে পায় না, তারা সবসময় এই লাল চালের ভাত খায়, তাদেরও তো ইচ্ছা করে একটু ভালো খেতে। তাই জ্যোতি ছোট মামাকে নিয়ে বড় মা বসন্ত কুমারকে বললো যে সবার জন্য সাদা ভাতের আয়োজন করতে। পরদিন থেকে সবার জন্য আয়োজন করা হলো সাদা ভাতের, মানে প্রজা নিমন্ত্রিত সবাই সাদা ভাত খেতে পেল। এর থেকে জ্যোতি যে কতটা দয়ালু এটা কিন্তু আমরা বুঝতে পারি, তাই না? একজন মাত্র একটু দেখে দেখতে চেয়েছে, তার জন্য সে সমস্ত প্রজার জন্য সাদা ভাতের আয়োজন করলো। নবমীর দিনে প্রজারা নানা রকম বল পরীক্ষা খেলা দিয়ে সবাইকে আনন্দ দেয়। তাদের ভিড়ের মধ্যে প্রায় হুট করে এসে হাজির হয় জ্যোতিবাবু। প্রজারা সবাইকে মানে নিজের কতটা শক্তি সেটা পরীক্ষা করা খেলা করে সবাইকে আনন্দ দেয়। সেই প্রজাদের মাঝখানে হুট করে কে ঢুকে পড়ে না, জ্যোতি। একটা নারকেল বুকে নিয়ে উপুর হয়ে সে মাটি আঁকড়ে পড়ে থাকে। একটা নারকেল বুকের মধ্যে নিয়ে উপুর হয়ে মাটি আঁকড়ে পড়ে থাকে। 8-10টা সাধারণ প্রজা মিলেও তার কাছ থেকে ফলটা কেড়ে নিতে পারে না। 8-10টা সাধারণ প্রজা মিলে মানে খুব জোয়ান শক্তিশালী প্রজা মিলেও জ্যোতির কাছ থেকে সেই নারকেলটাকে কেড়ে নিতে পারে না। এই নারকেলটা সে বুকের মধ্যে নিয়ে উপুর হয়ে শুয়ে রয়েছে। জ্যোতির গায়ে এতটাই শক্তি ছিল। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জ্যোতি ও তার ছোট মামার ব্যবস্থায় জাতি বর্ণ ভুলে গ্রামের সবাই বসলেন একসঙ্গে পঙ্ক্তি ভোজনে। হিন্দু, মুসলমান, বামুন, চাড়াল সবাই খেলেন মহা তৃপ্তিতে মায়ের প্রসাদ। 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, ঠিক সেই সময় জ্যোতি ও তার ছোট মামা সেই আন্দোলনের প্রতিবাদ করবার জন্য কি ব্যবস্থা করেছিল, জাতি বর্ণ নির্বিশেষে মানে সমস্ত জাতি বর্ণ লোক, উচ্চ নিচ ধনী দরিদ্র বামুন মুচি সবাই একসাথে এক পঙ্ক্তিতে বসে মায়ের প্রসাদ খেয়েছিল মহা তৃপ্তি করে। তারা ভুলে গিয়েছিল কে হিন্দু, কে মুসলমান, কে বামুন, কে চাড়াল। এটা কিনা আগেকার দিনে হতো। হিন্দুরা মুসলমানের সঙ্গে বসে খেত না, মুসলমানরা হিন্দুর সঙ্গে বসে খেত না, বামুনরা উচ্চ পদস্থ তারা আলাদা খেত, চাড়াল চন্ডাল তারা আলাদা খেত, কেউ কারোর সাথে বসে খেত না। কিন্তু এই জ্যোতি আর তার ছোট মামা বঙ্গভঙ্গের প্রতিবাদে আয়োজন করেছিল কি না, একসঙ্গে সবাই মিলে বসে এক পঙ্ক্তিতে খাওয়া। পঙ্ক্তি ভোজন মানে সকলে এক থালিতে খেতে পারে, পাশাপাশি সকলে একসঙ্গে বসে খাওয়ার আয়োজন করেছিল। সেখানে হিন্দু, মুসলমান, বামুন, চাড়াল সবাই কিন্তু তাদের জাতি বর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে মহা তৃপ্তিতে খুবই তৃপ্তি সহকারে মায়ের প্রসাদ খেয়েছিল। তাহলে
এই হলো তোমাদের বাঘা যতীন গল্পটি। তোমাদের পুরো আমি দিন অর্ধেকটা পড়িয়েছি, আজকে অর্ধেকটা করালাম, পুরো গল্পটাই তোমাদেরকে আমি পড়িয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই গল্পের মধ্যে দিয়ে বাঘা যতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় শৈশব ও কৈশোরে নানা আশ্চর্য ঘটনা লেখা রয়েছে, যা দেখে আমরা বুঝতে পারি তিনি বড় হয়ে কতটা একজন ভালো স্বাধীনতা সংগ্রামী হয়েছিলেন। কথায় বলে না, উক্তিগুলো পত্তনেই চেনা যায়, মানে কি হবে মানুষ বড় হয়ে, সেটা কিন্তু আমরা কে বড় হয়ে কতটা ভালো হবে সেটা কিন্তু আমরা জানতে পারি যে তার ছোটবেলার কাজকর্ম দেখে। এভাবেই কিন্তু আমরা সমস্তটা জানতে পারি এবং শিখতে পারি। তোমরা প্রত্যেকে এই পুরো গল্পটা ভালো করে বারবার করে রিডিং করবে এবং তার সাথে আমি যে অর্থগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো সেই অর্থগুলো তোমরা প্রত্যেকে খুব ভালো করে পড়বে। থ্যাংক ইউ স্টুডেন্টস।